মাটিটা প্রস্তুত করে রাখি। গত ক্লাসে মাটির প্রস্তুতির কিছু বিষয় আলোচনা করেছিলাম, আজকেও কিছুটা রিক্যাপ করতে পারি। সেটা হলো যে মাটির প্রস্তুতির ক্ষেত্রে ছাদ বাগানের ক্ষেত্রে আমরা 2 ভাগ গোবর মাটি এবং 1 ভাগ গোবর এই রেশিওটা মেনটেন করতে পারি। অথবা যদি আমরা অন্য গোবর বাদ দিয়ে আমরা অন্য কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা ধরেন আমরা কিচেন কম্পোস্ট এগুলো ব্যবহার করতে পারি, সেক্ষেত্রেও রেশিওটা তখন আরেকটু আমরা ধরেন 4 ভাগ মাটি বা 3 ভাগ মাটি 1 ভাগ ভার্মি কম্পোস্ট আমরা দিয়ে নিতে পারি। আমরা চাইলে মাটিকে আলগা করার জন্য বা হালকা রাখার জন্য কোকোডাস্টের সাথে আমরা মিশিয়ে নিতে পারি। কিচেন কম্পোস্ট বলতে আমরা কি বুঝি? খুব ভালো প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিক প্রশ্ন। কিচেন কম্পোস্ট মানে আপনি আপনার কিচেনের যে ওয়েস্ট আছে সেটা দিয়ে সহজেই গাছের জন্য চমৎকার খাবার বানিয়ে নিতে পারেন। গাছের জন্য পিৎজা, বার্গার, স্যান্ডউইচ সব কিছু বানিয়ে নিতে পারেন। দর্শকরা যদি জানতে চায়, আমি খুব সহজে কিচেন কম্পোস্ট বানানোর পদ্ধতিটা জানিয়ে দিতে পারি। অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য হবে দর্শকদের জন্য। অবশ্যই কিচেন কম্পোস্ট বানানোর ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে যে প্রথমে একটি পাত্র নিতে হবে এবং সেই পাত্রটি ছিদ্রযুক্ত পাত্র হতে হবে। সেই পাত্রে প্রথমেই আমরা যেটা করব যে পাত্রটি একটি ঢাকনাযুক্ত পাত্র আমরা নিব। অবশ্যই ঢাকনাযুক্ত পাত্র নেওয়ার পর আমরা সেটিকে অন্তত আমরা যেটি করব যে আমি মনে করি পদ্ধতিটা প্রপারলি বলি। যেমন ধরেন যদি আমরা এইভাবে খেয়াল করি যে কি দিয়ে আমরা কিচেন কম্পোস্ট বানাতে পারি। কিচেন কম্পোস্ট আমরা বানানোর ক্ষেত্রে যত রকম উপকরণ আছে কিচেনের, অর্গানিক উপকরণ সবই আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরেন আপনার তরকারির খোসা, মাংসের উচ্ছিষ্ট অংশ, অবশিষ্ট ধরেন তরকারি, খাবার, ভাত, তারপর আপনার ডিমের খোসা, চা পাতা, ধরেন আপনার একটা কিচেনে যা কিছু তৈরি হয় অর্গানিক, মানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ এগুলো বাদ দিয়ে আপনি কাগজের টুকরো দিতে পারেন, সবজির কাটা অংশ, ফলের কাটা অংশ। দারুণ, আপনি অনেকগুলো তথ্য দিয়ে আমাকে হেল্প করছেন। এই সব কিছুই কিন্তু আমরা কিচেন কম্পোস্ট দিয়ে হিসেবে আমরা তৈরি করতে পারি। যেমন যে পদ্ধতি আমরা ফলো করতে পারি, যেমন প্রথমে একটি ছিদ্রযুক্ত পাত্রের নিচের অংশে আমরা যেটা করব, কিছু শুকনো পাতা আমরা বিছিয়ে নিব। যেমন ধরুন এটা যদি একটা পাত্র বলি, আমরা এই পাত্রটা নিলাম, প্রথমে ছিদ্রযুক্ত হতে হবে যাতে লিচিংটা হয়। পানি যেটা জমানো পানি বা ধরেন আপনি যখন অর্গানিক কিছু দিলেন সেটা তো আস্তে আস্তে পানি নিঃসরণ করবে, সেগুলো যাতে বেরিয়ে যেতে পারে। এখানে আমরা প্রথমে কিছু শুকনো আপনার ছাদ বাগানের যে পাতাগুলো আছে শুকনো পাতা, সেই পাতাগুলোই কিন্তু আপনি চাইলে জমিয়ে একটা আস্তরণ করতে পারেন। এবং এরপরে আপনি সেখানে 2 ইঞ্চি মাটি দিবেন, ফ্রেশ মাটি 2 ইঞ্চি মাটি দিবেন। মাটি দেওয়ার পরে আপনি সেখানে আপনি আপনার যে ওয়েস্টগুলো আছে সেই ওয়েস্টগুলো আপনি জমালেন। জমানোর পরে আপনি ধরেন এটা 1 দিন 2 দিন বা 3 দিনে আপনি সেখানে কি আমরা কোনো পানি দিব? পানি আপাতত দেওয়া দরকার নেই, কারণ পানি তৈরি হচ্ছে, যে আপনি কাঁচা অংশগুলো দিচ্ছেন সেখান থেকে পানি তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে আপনি আবার আপনার প্রয়োজনীয় ধরেন আপনার যেগুলো আপনি দিতে চাচ্ছেন সেগুলো আপনি দিয়ে এটা ভরে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। দেওয়ার পর এর উপরে আবার আপনি 2 ইঞ্চি মাটির একটা আলাদা আপনি আস্তরণ দিবেন। এবং দেওয়ার আগে চাইলে হালকা পানি আপনি ছিটিয়ে দিতে পারেন। যদি খুব ড্রাই হয় আপনার সবজিগুলো, যে 2-3 দিনের জমানো সবজি একটু শুকনো লাগছে, তাহলে হালকা পানি আপনি ছিটিয়ে দিতে পারেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনি এর উপর আবার একটা 2 ইঞ্চি মাটির আস্তরণ দিয়ে দিবেন। আস্তরণ দেওয়ার পরে এটি আপনি এরপর সামান্য ধরেন আপনি পানি সেচ দিতে পারেন, 1 দিন পর বা 1 দিন 2 দিন পর পানি সেচ দিয়ে আপনি এটিকে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেন। এবং 30 থেকে 40 দিন আপনি ওয়েট করতে হবে আপনাকে এটার জন্য। এবং 40 দিন ওয়েট করার পরে আপনি এটিকে মিশিয়ে পানি তখন মাটি এবং অন্যান্য সবজিগুলো একাকার হয়ে যাবে, এটিকে ভালোভাবে মিশিয়ে আপনি সরাসরি গাছকে আপনি প্রয়োগ করতে পারেন। তার মানে এটি খুবই সহজ। আমি আবার রিক্যাপ করতে চাই একটু, যে একটি পাত্র নেবেন, সেই পাত্রটি যে কোনো পাত্র হতে পারে, প্লাস্টিক, টিন, স্টিল, যে কোনো পাত্রই হতে পারে, যাতে সেটিতে ছিদ্র থাকে, যাতে পানি বের হয়ে যেতে পারে। অবশিষ্ট পানি যদি বের হয়ে না যায় তাহলে কিন্তু সেটি পচে উল্টো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো তৈরি হবে, উল্টো গাছের বিপত্তি বাড়বে। কাজে ছিদ্রযুক্ত পাত্র হতে হবে। পাত্র ছিদ্রটি আপনি শুকনো পাতার একটা লেয়ার দিয়ে ছিদ্রের পাতাটি আপনি ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এবং উপরে একটা পাতার লেয়ার থাকবে। এরপরে আপনি এর উপরে 2 ইঞ্চি পরিমাণ, 1.5 থেকে 2 ইঞ্চি মাটির একটা প্রলেপ আপনি দিবেন। মাটির প্রলেপ দেওয়ার পরে আপনি 2 বা 3 দিন সময় নিয়ে আপনি সবজিগুলো এখানে জমাতে পারেন।
আজকে কিছু দিলেন, কালকে যা তৈরি হলো সেটা দিলেন, পরের দিন যা তৈরি হলো সেটা দিলেন, এইভাবে 3 দিন বা 4 দিন পর্যন্ত আপনি চাইলে এখানে দিতে পারেন। এই যে 4 দিন দিলেন, 4 দিন চেষ্টা করবেন হালকা হালকা পানি, যদি খুব ড্রাই থাকে পানি ছিটিয়ে দিতে। আর যদি ড্রাই না থাকে, যদি প্রচুর ধরেন আপনার লিকুইড ওয়েস্ট এখানে থাকে, যে এখান থেকে লিকুইড তৈরি হতে পারে, তাহলে পানি না দিলেও চলবে। যদি খুব ড্রাই থাকে তাহলে সামান্য পানি ছিটিয়ে দিবেন। এরপরে 4-5 দিনে যতটুকু জমলো এর উপর আপনি আবার 2 ইঞ্চি মাটি দিয়ে আপনি ঢেকে দিবেন, এবং চাইলে এর 1-2 দিন পর সামান্য পানিও দিতে পারেন। এরপর আসলে আপনার আর কোনো কাজ নেই, এরপর আপনি 30 দিন পর্যন্ত সময় ওয়েট করবেন। 30 দিন পরে দেখবেন সবকিছু মিলেমিশে একটি সার তৈরি হয়েছে, একটি চমৎকার সার তৈরি হয়েছে। আমরা আরো জানবো, তবে তার আগে নিব আরেকটা বিরতি। অ্যাবসলিউটলি। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে চারা নির্বাচন ও রোপণ পদ্ধতি। আমরা সার নিয়ে কথা বলছিলাম, যে কম্পোস্ট সারটি কিভাবে তৈরি করা হয় সেটি নিয়ে। জি, লম্বা সময়ের কথা বলছিলাম। প্রায় ধরেন এই সারটি উৎপাদন বা ধরেন প্রস্তুত পদ্ধতি বেশ কিছুটা সময় সাপেক্ষ, মানে প্রায় 30-40 দিন লেগে যায়। সেক্ষেত্রে আমরা চাইলে কয়েকটা ধাপে করতে পারি এটা। যেমন ধরেন, যেটি আমি যদি এরকম 4 থেকে 5টি এরকম আলাদা আলাদা বাকেট বা পাত্র ব্যবহার করি, তাহলে কিন্তু কয়েকদিন পরপরই আমি সার পাচ্ছি। আর আরেকটি যেটা বিষয়, আপনার প্রতিদিন কিন্তু সার দেওয়ার দরকারও নেই আসলে। ধরা যাক আপনি যে সারটি 1 মাসে হলো সেটি আপনি দিলেন, এরপর ওটাতে আপনি আবার সার বানালেন, বানিয়ে 1 মাস পরে আপনি আবার দিলেন। আর যদি আপনার গাছের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে আপনি আলাদা আলাদা বেশ কিছু পাত্র ব্যবহার করতে পারেন। যেমন 4 দিন বা 5 দিন যে সবজিটা জমলো সেটা একটা পাত্রে রাখলেন, এর পরবর্তী 5 দিন আরেকটা পাত্রে রাখলেন। এভাবে কিন্তু প্রতি 5 দিন 6 দিন পরপরই আপনি এক একটা পাত্রে এরকম একদম ফ্রেশ আপনার কিচেন কম্পোস্ট আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত গাছ লাগিয়ে থাকলেও পানি দেওয়ার নিয়মটা কিন্তু আমরা অনেকেই জানি না। মানে হয় একদম বেশি পানি দিয়ে ফেলছি, না হয় দিচ্ছি না। এটির নিয়মটা যদি আরেকবার দর্শকদের বলে দেন। অনেক ধন্যবাদ। পানি দেওয়ার অবশ্যই একটা সঠিক নিয়মটা আমরা ফলো করলে গাছ ভালো থাকবে। কারণ আমরা প্রতিদিন কেবল পানিটাই দিতে পারছি, গাছ কিন্তু, যেমন আমরা দৈনিক নানান রকম খাবার খাই, আমরা গাছের কিন্তু খাবার আমরা প্রতিদিন আমরা দিই না, হয়তো বা প্রতি মাসে একবার দিই, অথবা আইডিয়ালি যেমন সার দেওয়ার ক্ষেত্রে আমরা বছরে আমরা বলি 2 বার। ফল আসার আগে, ধরেন ফল আসার সময় হবে এর মাসখানেক আগে, আবার ফল শেষ হয়ে যাবে বর্ষার পরে, মানে বর্ষার ঠিক আগে, আবার বর্ষার পরে, এরকম দুটো সময় আমরা নির্বাচন করে কিন্তু আমরা গাছকে আমরা সার দিই। সেক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে যেটি আমরা ফলো করতে বলি, যে আপনি এমনভাবে পানি দিন যাতে গাছের গোড়ায় পানি দেওয়ার 30 মিনিট পরে আর কোনো পানি দেখা না যায়। প্রথমত সব গাছের পানি ধারণ ক্ষমতা বা পানি গ্রহণ ক্ষমতা একরকম না, কাজে এই 30 মিনিট সময়টা আমরা সেট না করে আমরা এভাবে ভাবতে পারি যে আপনি গাছের গোড়ায় পানি দিলেন, দেখা গেল যে সেই গাছটি পানি দেওয়ার 30 মিনিট সময়ের মধ্যেই পানি শুষে নিতে পেরেছে, তাহলে আপনি মনে করবেন যে পানিটা আইডিয়াল আছে। আর যদি দেখেন যে 30 মিনিট পরেও পানি দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে পানি আপনার বেশি হয়েছে। আবার যদি দেখেন যে পানি 10-15 মিনিটেই গাছ শুষে নিয়েছে, তখন আপনার ভাববেন যে পানি কম হয়েছে, আপনাকে আরও পানি দিতে হবে। এই যে আরও পানি দিতে হবে, এই 30 মিনিট সময়টা কিন্তু বলে দিচ্ছে একটা গাছে আপনাকে কতটুকু পানি দিতে হবে। সো এক এক গাছে যে পানি দেওয়ার পরিমাণ, এটি যখন আপনি 3-4 দিন বা 7 দিন প্র্যাকটিস করবেন, তখনই বুঝে ফেলবেন যে কোন গাছটি আসলে কতটুকু পানি দিলে 30 মিনিটের মধ্যে সেটি শুষে নিতে পারছে। এখন যদি আপনি ফিক্স করে ফেলেন যে প্রত্যেক গাছে আমি 1 মগ পানি দিব, দেখা যাবে যে 1 মগ পানি কোনো গাছ 20 মিনিটে শুষে নিচ্ছে, কোনো গাছ 10 মিনিটে শুষে নিচ্ছে, আবার কোনো গাছ 40-50 মিনিটেও শুষে নিতে পারছে না। কাজেই মগের হিসেবে পানি না দিয়ে যদি আমরা সময়ের হিসেবে পানিটা দিই, 30 মিনিট সময়টা একটা আইডিয়াল সময় ধরে, তাহলে কিন্তু এটা প্রপারলি মেনটেন করা যায়। আরেকটা যেটা বিষয়, অনেকেই ভাবতে পারেন যে আমি একটা গাছে পানি দিয়ে কি আধা ঘন্টা ওয়েট করব? না, আপনাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে না। একটা পুরো বাগানে পানি দিতে অলমোস্ট 15-20-25 মিনিট সময় লেগে যায়। আপনি যখন প্রথম গাছটায় পানি দিলেন, দেওয়ার থেকে যখন আবার পানি দেওয়া শেষ করে আবার প্রথম গাছটায় আসবেন, ততক্ষণে কিন্তু 20-25 মিনিট সময় চলে যাবে। আরেকটা কাজ করে সময় পার করতে পারেন, যেমন ধরেন পানি দেওয়ার আগে একটু আগাছাটা পরিষ্কার করে নিলেন গাছের গোড়ার, তাহলে কিন্তু আর একটু লম্বা সময় ধরে আপনি পানি দিতে পারছেন। এবং এই প্রক্রিয়া আপনি কিন্তু সবগুলো গাছের গোড়ায় পানি পৌঁছানোর থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত সময় আপনি চেক করার জন্য নিজেই অটোমেটিকলি আপনি হাতে পেয়ে যাচ্ছেন।
আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে আমরা কম্পোস্ট, কিচেন কম্পোস্টের কথা বলছিলাম, কিছু রেডিমেড সারের কথা বলে দিই যেটা চাইলে আপনি সহজেই করতে পারেন। যেমন ধরেন আমরা কিচেনে থেকে যে শুধু কিচেন কম্পোস্ট বের হয় তা না, অনেক রকম লিকুইড সারও বের করা যায়। যেমন আপনি যে চাল ধুচ্ছেন বা ডাল ধুচ্ছেন, সবজি ধুচ্ছেন, মাছ মাংস ধুচ্ছেন, যত কিছু ধুচ্ছেন এরকম ধরেন আপনি ধুয়ে নিচ্ছেন, এই পানিগুলো কিন্তু আপনি চাইলে জমিয়ে রাখতে পারেন। যেমন সবজি ধোয়ার পানি, চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, এই পানিগুলো আলাদা বালতিতে জমিয়ে আপনি চাইলে কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। তাছাড়াও যেমন সরাসরি আমরা ব্যবহার করতে পারেন। যখন আপনি পানি দিচ্ছেন গাছের গোড়ায়, এই পানিটা ব্যবহার করেন। একটু খেয়াল করতে হবে যাতে সাবান ধোয়া পানি এখানে না যায় কোনোভাবেই, যে ঠিক আছে আমি সবজি ধুয়েছি প্লেটটাও একটু ধুয়ে নিই সাবান দিয়ে, সেটা যাতে আমরা না করি। আমরা সবজি ধোয়ার পানি, চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, এই পানিগুলো চাইলে আমরা, মাছ মাংস ধোয়ার পানি, এই পানিগুলো চাইলে আমরা জমিয়ে রেখে সেটি আমরা গাছের গোড়ায় দিতে পারি। তাছাড়া আরেকটা দারুণ খাবার গাছের প্রিয়, সেটি আমরা দিতে পারি, সেটা হলো যে অনেক সময় যারা আমরা ভাত রান্না করার সময় মাড় তৈরি হয়, মাড়টাকে আমরা জমিয়ে রাখতে পারি। এই মাড়টা জমিয়ে রেখেও কিন্তু আমরা গাছের গোড়ায় দিতে পারি। এটাও গাছের জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি? চমৎকার, এটা খুব সহজ। যেটি হলো যে মাটি জমিয়ে রাখছেন সেটি আপনি ধরেন 2 দিন 3 দিন পর পর গাছের গোড়ায় আপনি দিয়ে নিলেন। আচ্ছা। তাছাড়া যাদের ভাতে মার না হয়, সার দেওয়ার যে নিয়মটা আমরা গাছের চার কর্নারে গোল করে দিয়ে থাকি সেভাবেই দিব নাকি গাছের পানির সাথে মিশিয়ে দিবেন? আপনি যখন গাছে পানি দিচ্ছেন পানির সাথে এটা মিশিয়ে দিবেন। ধরা যাক আপনি একটা গাছে 1 মগ পানি দিচ্ছেন, তার সাথে হয়তো আপনি 2 কাপ 1 কাপ আপনি মার মিশিয়ে দিলেন। এটাতে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনি সব গাছে কিছু কিছু করে পরিমাণে আপনি বন্টন করে দিলে সেটি গাছের জন্য পর্যাপ্ত হবে। আরেকটি যেটি সার আপনি করতে পারেন খুব সহজেই, সেটি হলো যে আপনি 3 থেকে 4 দিনেই তরল সার বানাতে পারেন। তরল সারটা কেমন? যে তরল সারটা হলো যে আপনি যে সবজিগুলো আপনি তৈরি হচ্ছে, আমরা বলছি যে বিভিন্ন কিচেনের যে বিভিন্ন ওয়েস্ট সবজি অংশ, সেগুলো আপনি চাইলে আপনি তরল সার হিসেবেও সেগুলোকে কাজে লাগাতে পারেন কম্পোস্টে দেওয়ার আগে। 3-4 দিন ব্যবহার করে এগুলোকে তরল সার এখান থেকে বের করে নিয়ে তারপর আপনি সেটি কম্পোস্টিং এর জন্য দিতে পারেন। এর সাথে কি আমরা ফেলে দেওয়া চা পাতা অ্যাড করতে পারি? যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তরল সারটা কেমন? যে আমরা প্রথমে বলছিলাম যে যেটি আপনি জমাবেন সেটি যাতে একটা ছিদ্রযুক্ত পাত্রে থাকে। যখন আপনি তরল সার করবেন তখন আর ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার না করে ছিদ্র ছাড়া একটা পাত্র ব্যবহার করবেন এবং সেখানে আপনি জমাতে থাকবেন 2 দিন 3 দিন, এবং প্রতিদিনই জমানোর পর একটু হালকা পানি দিয়ে নেড়ে দিবেন, একটা কাঠি দিয়ে নেড়ে দিবেন। 4 দিন পরে দেখবেন যে জমে থাকা পানিগুলো একটা মানে গাঢ় রং ধারণ করেছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সেই পানিটা ছেঁকে নিয়ে আপনি সেটি গাছের গোড়ায় অন্য পানির সাথে মিশিয়ে দিতে পারেন, এবং যে সবজি যে উচ্ছিষ্ট হলো সেটা ওই যে প্রথমে বললাম কিচেন কম্পোস্ট, সেখানে ট্রান্সফার করতে পারেন। তার মানে একই রকম কিচেন ওয়েস্ট থেকে আপনি 2 রকম সার পাচ্ছেন। প্রথমে তরল সারটা আপনি শুষে নিচ্ছেন, নেয়ার পরে এইটা যে উচ্ছিষ্ট যেটা থাকছে সেটি আপনি আবার কম্পোস্টিং এর জন্য আপনি পাঠিয়ে দিচ্ছেন অন্য একটা পাত্রে। এবং পাশাপাশি আপনি চাইলে ইনস্ট্যান্ট কিছু সার বানাতে পারেন। যেমন ধরেন আপনি কলার খোসা আপনি এক রাত পানিতে ভিজিয়ে রাখেন, রেখে কলার খোসাটা ফেলে দিয়ে যে পানিটা থাকলো পানিটা গাছের গোড়ায় দিয়ে দেন, বিশেষ করে ইনডোর গাছের গোড়ায়। যারা মনে করেন যে সবজি পচাবো, গন্ধ হবে, এটা সেটা হবে, হ্যাঁ, তারা কিন্তু চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। যেমন পেঁয়াজের খোসা, একটা দারুণ মানে পেঁয়াজের খোসা আপনি 1 রাত ভিজিয়ে রাখেন, যেমন পেঁয়াজ কাটার পরে যে উচ্ছিষ্টগুলো থাকে সেটা আপনি একটা গ্লাসে করে বা যে কোনো একটা হাফ বোতল কেটে রেখে দেন। আপনি পরের দিন সকালে যে পানিটা হবে আপনার দেখলে নিজের খেতে ইচ্ছে করবে, এত সুন্দর কালার এবং স্মেল তৈরি হয়। সেটা গাছের জন্য একটা চমৎকার খাবার। এরকম চাইলে ইনস্ট্যান্টলি আমরা আমাদের ইনডোর গাছগুলোর জন্য চাইলে মজার সার বানিয়ে নিতে পারি। আগামীকাল ইনডোর গাছ নিয়ে আমরা কথা বলবো। ইনডোরের গাছের যত্নে আপনি কিভাবে মজার খাবার বানাতে পারেন গাছের জন্য, সেটা নিয়ে কথা বলবো। নানান রকম টোটকা শেয়ার করবো সেদিকে আগামী ক্লাসে। নিশ্চয়ই দর্শকরা যুক্ত থাকবেন। পাশাপাশি আপনারা চাইলে ডিমের খোসা, চা পাতা শুকিয়ে একটু ব্লেন্ড করেও কিন্তু আপনি চাইলে এগুলো গাছের গোড়ায় প্রতি 7 দিন অন্তর অন্তর দিতে পারেন। তার মানে কোনো ধরনের কেমিক্যাল সার ব্যবহার না করেই আপনার হাতের কাছে নানান রকম সার আপনি আসলে কিন্তু হেলায় হারাচ্ছেন। সেগুলোকে যত্নে যদি আপনি গাছের গোড়ায় পৌঁছাতে পারেন তাহলে কিন্তু গাছও যত্নে বড় হবে। আচ্ছা, এছাড়া গাছ তো আমরা লাগিয়ে থাকি শখের বসে, কিন্তু এতে কিন্তু অনেক সময় দেখা যায় কীট পতঙ্গের আক্রমণ হয়। এটি নিয়ে যদি আপনি কিছু বলেন যে আসলে এই থেকে সমাধান কিভাবে নেব? এটির জন্য আমরা সবসময় যেটি বলি যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সংক্ষেপে যেটাকে IPM বলা হয়, ইন্টারন্যাশনালি একটা প্রুভেন টেকনিক। IPM বা সমন্বিত
বালাই ব্যবস্থাপনা, ইংলিশে যেটাকে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলা হয়। সমন্বিত বালাই ব্যবস্থাপনা এটাই যে আপনি কোনো বিষ প্রয়োগ না করে, কোনো পোকাকে কেমিক্যাল প্রয়োগ করে না মেরে সেটার ব্যবস্থাপনা করবেন আপনি। প্রকৃতিতে এরকম অনেক রকম উপকরণ আছে যেগুলো আসলে পোকাকে বা বালাইকে দমন করতে ব্যবহার করা হয়, যেগুলো প্রাকৃতিকভাবেই সহজলভ্য উপাদান আছে। এই বিষয়টা আমরা আগামী ক্লাসে বিস্তরভাবে আলোচনা করব, কোন কোন উপকরণ দিয়ে আপনি পোকার দমনের বা রোগ দমনের আপনি ওষুধ বানাতে পারেন। উপকরণগুলোর আমরা কিছু নাম বলে দিই, যেমন ধরেন নিমের পাতা, তারপর আপনার মরিচের গুঁড়া, তারপর আপনার রসুন, দারুচিনি, আদা, এরকম যেগুলো রান্নাঘরেই থাকে। কিভাবে করব সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, বাট কি কি উপকরণ দিয়ে করা যাচ্ছে সেগুলো আজকে কিছুটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখলাম। আচ্ছা, এছাড়া আমরা আরো কিছু তথ্য আপনার কাছ থেকে জানবো চারা নির্বাচন এবং রোপণ পদ্ধতি নিয়ে। নিশ্চয়ই। চারা নির্বাচনের ক্ষেত্রে যেমনটা আলোচনা করছিলাম, যে একটু রিক্যাপ করতে চাই, আমার মনে হয় যে পুরো আলোচনাটি, যে আমরা যখন নার্সারিতে যে চারাটা কিনবো যাতে আমরা চেষ্টা করি যে খুব বড় চারা, লম্বা চারা না কিনতে, এবং বড় প্যাকেটের চারা কিনতে, ছোট প্যাকেটের চারা না কিনা এবং লম্বা চারা না কিনা। লম্বা চারা বলতে ডালপালা নাই, শুধুমাত্র কাণ্ড লম্বা হয়ে উপরে উঠে গিয়েছে, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে, এরকম চারা না কিনে আমরা চেষ্টা করবো একটু খাটো ডোয়ার্ফ ভ্যারাইটির চারা এবং কলমের চারা। অফকোর্স আরেকটা বিষয় খেয়াল করবো, যাতে যে প্যাকেটে চারা কিনছি সেই প্যাকেটটা মোটামুটি বড় সাইজের হয়, এবং প্যাকেটের যাতে কোনো শেকড়, প্যাকেটের তলার কোনো শেকড় যাতে ছেঁড়া না থাকে, এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই খেয়াল করব। এবং আগাছাযুক্ত চারা আমরা অবশ্যই কিনবো না। যে চারার গোড়ায় আগাছা জমে আছে সেটা আমরা অবশ্যই কিনবো না, কারণ যে চারার গোড়ায় আগাছা জমে আছে বুঝতে হবে যে যিনি নার্সারিতে চারা বড় করছেন তিনি একদমই যত্ন করেন নাই, এবং যত খাবার আছে তার অনেকটাই আগাছা নিজেরা খেয়ে নিজেরা হৃষ্টপুষ্ট হয়েছে, গাছের কাছে খাবার কম পৌঁছেছে। সেই সাথে আমরা সচেতনতামূলক ভাবে বলে দিতে চাই যে টবের গোড়ায় যে পানি জমে থাকে সেটি যেন না জমে, সেই জন্য কি করতে হবে? টবের গোড়ায় পানি একদমই জমতে দেওয়া উচিত হবে না, বিশেষ করে এই সময়টাতে তো একদমই না। সেই জন্য আমরা সহজে যে কাজটা করতে পারি, মাটি দিয়ে টবগুলো ভরিয়ে দিতে পারি যাতে পানি জমতে না পারে। ইনডোর গাছগুলোর জন্য আমরা যেটা করতে পারি, টবের উপরিভাগে কোকো ডাস্ট, এই যে আমরা দেখাচ্ছি কোকো ডাস্ট, এরকম কোকো ডাস্ট আমরা টবের গোড়ায় দিয়ে নিতে পারি। তো কোকো ডাস্ট দুটো কাজ করে, একটা যেটা সেটা হলো যে কোকো ডাস্ট পানি ধরে রাখতে পারে। যদি আপনি ভুলেও কখনো বেশি পানি দিয়ে ফেলেন বা পরিমিত পানি দেওয়ার পরিমাণটা আপনি না জানেন, তাহলেও কিন্তু সমস্যা নেই, কোকো ডাস্ট পানি জমিয়ে রাখতে পারে। আবার যদি আপনি লম্বা সময়ের জন্য যদি চলে যান, বাড়ির বাইরে বা ছুটিতে চলে যান, তাহলেও কিন্তু চাইলে আপনি পানি জমিয়ে পানি বেশি দিয়ে যেতে পারেন, যাতে করে গাছ প্রয়োজন মতো পানি সেখান থেকে জমিয়ে নিতে পারে। আচ্ছা, এছাড়া যখন আমরা বাসায় চারা রোপণ করছি, ছাদ বাগানের বেলায় আর হচ্ছে বারান্দার বেলায় কি ভিন্ন হবে নাকি দুই ক্ষেত্রেই সেম? মাটির মিশ্রণের পরিমাণটা কিছুটা ভিন্ন হবে। ছাদ বাগানের ক্ষেত্রে যখন আমরা ফলদ গাছ রোপণ করব তখন আমরা বলি যে যাতে মাটির সাথে সারের মিশ্রণটা 2:1 হয়, 2 ভাগ মাটি 1 ভাগ গোবর। আবার যদি আমরা ঘরের ভেতরের গাছের কথা বলি তখন একটু সফট সার যদি আমরা ব্যবহার করতে চাই, যেমন ধরা যাক যে তখন যদি এরকম হয় যে আপনার মাটি 3 ভাগ বা 4 ভাগ, সার 1 ভাগ, বা সেক্ষেত্রে সরাসরি যেহেতু ঘরের ভেতরের গাছ, গোবর না দিয়ে আমরা চাইলে এই যে কম্পোস্টগুলোর কথা বললাম, কিচেন কম্পোস্ট বা যে পদ্ধতিগুলোর কথা বললাম, সেই পদ্ধতিগুলোতে উৎপাদিত সার ব্যবহার করে আমরা চাইলে কিন্তু ঘরের ভেতরের গাছের জন্য খাবার বানিয়ে নিতে পারি। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দর্শকদের দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দেশ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।